ভারত খারাপ বর্তমান সময়ে যারা ভারত বিরোধী বা বাংলাদেশে যারা যেসব রাজনৈতিক দল বা ক্ষমতায় যারা আছেন তারা সেই অ্যাটিটিউডই শো করতেছেন সর্বত্র, এবং ভারতের সাথে পাঙ্গা নেওয়ার খাতিরে বা পাঙ্গা নেওয়ার উদ্দেশ্য নিয়ে কর্মকাণ্ড চালাচ্ছেন। তাতে করে বাংলাদেশের যে পরিমাণ ক্ষতি হচ্ছে সেটি কল্পনা অতীত। সেটি অনেকেও দেখেও না দেখার ভান করে আছে, বুঝেও না বোঝার ভান করে আছে। আরেকটা হলো তারা মেকানিজম করতে ব্যর্থ, কারণ ভারতের সাথে তারা সেই মেকানিজমটা করতে পারছেন না। ওই যে কথা হলো, শুরুতেই এসে বুঝিয়ে দিয়েছে বাটা তুই আমার পছন্দের না। এখন তো নতুন করে তুই আমার পছন্দের বা তোর সাথে আমি প্রীত করতে চাই, এটা তো আর বলতে পারছে না, বা এটা নিয়ে আগাতেও পারছে না, এরকম একটা অবস্থা। এবং তার সাথে বিরোধিতা করতে যেয়ে তার চিরশত্রু যেসব দেশগুলো আছে তাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে বিভিন্ন মেকানিজম করে ফেলেছে। এখন সেখান থেকেও বেরোতে পারছে না। এখন অবস্থা হয়েছে যে ওই নদীতে বাস করে বা সমুদ্রে বাস করে কুমিরের সাথে যুদ্ধ করার মতো হয়েছে। যে বাংলাদেশের পাশে ভারত অবস্থিত, এখন এই ভারতের সাথে শত্রুতা করার কারণে ইতোমধ্যে আপনারা জানেন আমাদের পোশাক শিল্পের যে সেক্টর সবচেয়ে রপ্তানিমুখী বা সবচেয়ে রপ্তানি আয় যে সেক্টরে হতো, সেটা এখন অনেক হুমকির সম্মুখীন, সংকটের বা বিপদের সম্মুখীন হয়েছে। এরপরে আপনারা সুপারি যে সেক্টরটা সেখানে 30 থেকে 35% আমরা রপ্তানি ভারতে করতাম। তারা সেই 150 ট্রাক কোটি কোটি টাকার সুপারি বোঝাইকৃত ট্রাক আটকে দিয়েছে বন্দরে। এরপরে পাটজাত শিল্প, সেখান থেকেও আমরা হিউজ রপ্তানি করে আয় করতাম, এবং সেই বাজারটাও সেই ব্যবসাটাও ভারতের সাথে আমাদের ছিল ভালো মতো। সেখানেও আমরা একটা লস প্রজেক্টে আছি। এবং মাঝে মাঝে আমরা যখন ভারতের পেঁয়াজ চাল কিনবো না বলে আওয়াজ তুলি, তখনই বাংলাদেশের পেঁয়াজ আর চালের বাজার আগুন হয়ে যায়। অবশ্য চাল মাঝে কিনবি না তখন সরকার কিনিনি, তখন সরকার বাংলাদেশে কোনোভাবে চালের বাজারকে নিয়ন্ত্রণ করতে পারেনি। এখন দেখা গেল ভারত শত্রু হইলেও তার সংস্পর্শ, তার লেনদেন বাংলাদেশের সাধারণ জনগণের জন্য কল্যাণকর। যদিও সরকারে থাকা জনগণ তাদের সাথে ভারতের সম্পর্কটা কোন লেভেলে, সেটার চেয়ে বড় কথা হলো বাংলাদেশের সাধারণ জনগণের যদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, চিকিৎসা, যে আমাদের যে ফান্ডামেন্টাল মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, সেই মৌলিক চাহিদাগুলোর জন্য ভারত হলো বাংলাদেশের জন্য একটা সুইটেবল দেশ, একটা উপযুক্ত দেশ। কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ দরিদ্র, মিডিল ক্লাস এই কোয়ালিটির, এবং তারা বলেন আমাদের মৌলিক চাহিদা কোনগুলো: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। এখন দেখেন আপনারা বাজারে গেলেই আমরা আমাদের স্ত্রী, সন্তান বা বিভিন্ন সময় আমরা দেখেছি ভারতীয় পোশাক বাংলাদেশের নারীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে কতটা প্রিয়, এবং তারা বাজারে গেলেই, এবং এগুলো তুলনামূলকভাবে সস্তাও বটে। এখন এইগুলো বস্ত্রের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে আমরা বাংলাদেশের জনগণ খুব সহজে বেনাপোল স্থলবন্দর দিয়ে কম টাকায়, অন্য দেশে বিমান ভাড়া যে টাকা দিতে হয় সেই টাকায় তারা ভারত থেকে চিকিৎসা সেবা নিয়ে চলে আসতে পারে। এবং ভারত আপনারা জানেন ঔষধ শিল্পে কতটা সমৃদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এ সকল দেশে ভারত তাদের ঔষধ রপ্তানি করে থাকে। আপনারা এগুলো খুব ভালো, তাহলে চিকিৎসা গেল, বস্ত্র গেলাম। এরপরে আপনারা জানেন শিক্ষা। এবছর আপনারা জানেন যে বাংলাদেশে স্কুল ছাত্রছাত্রীরা বই পাইতেই তাদের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। অথচ শেখ হাসিনা তারা ভারতকেও টেন্ডার দিয়ে হলেও আপনার জানুয়ারির 1 তারিখের ভেতরে মোটামুটি বইয়ের অধিকাংশই তাদেরকে
দিয়ে দিত, তাহলে কী হলো? এবার খাদ্যর ক্ষেত্রে আপনার বাজার নিয়ন্ত্রিত হবে না অনিয়ন্ত্রিত হবে, এটা অনেকাংশে নির্ভর করে আপনার ভারতের উপরে। ভারত যদি চাল রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের চালের বাজার আগুন হয়ে যায়। ভারত যদি কাঁচামরিচ রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের কাঁচামরিচের বাজার আগুন হয়ে যায়। ভারত যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, বাংলাদেশের মানে পেঁয়াজের বাজার আগুন হয়ে যায়। এবং চাল ডাল মানে আটা সুজি লবণ বিভিন্ন নেসেসারি কমোডিটিস, তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা এগুলো দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আপনার ভারতে বসবাস করতো, কাজ টাজ করতো, সেখানে যাইতো। যেমন সারের মাধ্যমে এসআইআর এর মাধ্যমে তারা যে কর্মসূচি চালিয়েছে, সেখান থেকে হাকিমপুর ওই দিকে দিয়ে কীভাবে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ যারা ভারতে বসবাস করছে তারা কীভাবে বাংলাদেশে চলে আসছেন, এবং ওরা পুশিন করে প্রতিনিয়ত 20, 30, 40, 50, 60, 100, 110 এই ধরনের জনগণ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। তাহলে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা কয়টা গেল? চারটা। এই যে চারটা দেখেন, এই চারটা কীভাবে মানে বাংলাদেশে নিয়ন্ত্রিত থাকবে না অনিয়ন্ত্রিত থাকবে, মানে এগুলো কিন্তু অনেকাংশেই মানে নির্ভর করে আপনার ভারতের উপরে। এরপরে আসেন নিরাপত্তা। আপনি নিরাপত্তাহীনতায় থাকবেন না, নিরাপত্তা আপনার কতটা রক্ষিত হবে। এখন দেখেন বাংলাদেশে ভারতের সাথে সম্পর্ক খারাপ। এবার এই সম্পর্ক খারাপ হওয়ার কারণে আপনার অন্য অন্য দেশের সাথে যাদের সাথে সম্পর্ক ভালো, বাংলাদেশের সাধারণ জনগণের কাছে জিজ্ঞাসা করেন তারা কতটা নিরাপত্তা অনুভব করেছে। আপনি দেখেন তাদের এই নিরাপত্তার ক্ষেত্রেও আপনি মানে কতটা এক মানুষ এখন ঝুঁকিতে আছে সেটা আপনারা বুঝতে পারছেন বিভিন্ন সাধারণ জনগণের সাথে কথা বললেই। যে তাহলে এখন কী হলো? খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা মানে এই যে নিরাপত্তার অধিকার এগুলো মানুষকে কিভাবে হরণ হচ্ছে, বা ভারতের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে এগুলো কিভাবে লঙ্ঘিত হচ্ছে সেটা আপনারা বুঝছেন। কারণ প্রতিবেশী একটা রাষ্ট্র, তার আবার 3 দিক থেকে ঘেরা, আর একদিকে সমুদ্র। এই জাতীয় পার্টির শামীম পাটোয়ারি বলছিল, ম্যাডাম যদি ভারতের সাথে লাগো তাহলে তো যখন পাকিস্তানের সাথে লাগছিল তখন প্রতিবেশী দেশ ভারতে যে আশ্রয় নিয়ে রক্ষা পাইছিল, কিন্তু কথা হইল এবার ভারতের সাথে লাগলে সমুদ্রে যে মানে বঙ্গোপসাগরে যে ডুবে মরা ছাড়া কোনো উপায় থাকবে না। এখন বাংলাদেশের কেমনে বুঝছে বা কেমনে বুঝতেছে না আমি এটা বুঝি না। যারা এটা করছে দিন শেষে যে সেই কিন্তু ওই যে মাথা নোয়াচ্ছে বা মাথা হেড করছে, কিন্তু কেন জনগণের ভোগান্তি। এখন বাংলাদেশে যে ঘাড়ের উপরে যে ঋণের বোঝাগুলো চাপছে, বাংলাদেশের ইতিমধ্যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, বা বাংলাদেশের যারা ইকোনমিস্ট অর্থাৎ অর্থনীতিবিদ তারা কিন্তু বলে দিয়েছে বাংলাদেশ মানে পুরোপুরি এখন নির্ভর করেছে বিদেশি সাহায্যের উপর, অর্থাৎ বিদেশি ঋণের উপর। বাংলাদেশের অভ্যন্তরীণ যে সৃষ্টিশীলতা সেটা অনেকটাই ক্লপস হয়ে গিয়েছে। এখন বোঝেন ভারতের সাথে শত্রুতা করে মৌলিক চাহিদাগুলো পর্যন্ত হারাবেন কিনা, আর দিন শেষে যে পাবেনটা কি সেটাও কিন্তু আলোচনার বিষয়, ভাবার বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।